नौजवान पढ़ी लिखी लड़ाकू नेत्री श्रीरामपुर लोकसभा केंद्र से कांग्रेस समर्थित बाबूराम कॉलोनी CPIM प्रार्थी के रूप में आपके इलाके में उपस्थित हुई है। आप उनको आशीर्वाद देंगे, स्वागत कीजिएगा। हमारे कांग्रेस की अपील है कि आप थोड़ा पीछे रहेंगे, कैंडिडेट को सामने रखेंगे। सभी यही कह रहे हैं। रामपुर लोकसभा केंद्र से कांग्रेस समर्थित दीपशिता अमरके दीपशिता अमरके सामने की स्लोगान श्रीरामपुर लोकसभा से कांग्रेस समर्थित मनोनीत भारी मतों से विजयी बनाएंगे। रोज रोज सामानों का दाम बढ़ता क्यों? बीजेपी टीएमसी जवाब दो, जवाब दो। भारी मतों से विजयी बनाएंगे। এবং প্রধান বক্তা হিসেবে প্রার্থী নিজে উপস্থিত থাকবেন। সেখানে একটি বন্ধুগণ, আপনার মহল্লায় এসেছেন এই জওহরলাল ইউনিভার্সিটি इनकलाब 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 जिंदाबाद इनकलाब 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 जिंदाबाद दीप्ति का दावा सबको जाना है अल्लाह सलाम এবার ভোটে জিতছে কে এবার ভোটে জিতছে কে এবার ভোটে জিতবে কে এবার ভোটে জিতছে কারা এবার ভোটে জিতছে কারা इनकलाब 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 जिंदाबाद 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 तुम्हें दीप्ति का दावा तुमको जाना है अल्लाह सलाम
কমপ্লিট তাজা একটি মেয়ে। আপনারা সবাই জানেন বর্তমানে অন্তত আমি শিক্ষা ব্যবস্থার দিকটা সময় আমাদের বিশ্বকবি শরণাপন্ন হতে হয়। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও। আপনার ঘরের বিকাশ যুবকের কাজ হলো আপনার বাবা মার অসুস্থ বাবা মার চিকিৎসা করাতে পারছে। আপনার ঘরে সেই অভাবের বিরাজমানের জন্য যে মজুরি, সেই মজুরি আপনি পাচ্ছেন। আপনার কারখানাটা ঠিকঠাক চলছে নাকি আপনার কারখানাটা বন্ধ হয়ে গিয়ে সেখানে মার্কেট করে জরুরি হয়ে গেছে? আজকে মূলগুলোকে রেখেছিলেন তাদের পরিবার প্লটের পর প্লট কিনছে। তার ভাই বোনকে সারবাতি, সেই সারবাতিটা ঘরে সেই দিয়ে আমার রাতে 8,000 টাকা স্কুলকে খুলে দেওয়া যেত। তার ভাই বোন আমরা লাল ঝান্ডা দিয়ে শ্রমজীবী মানুষের পাশে থেকে আমরা লড়াই সংগ্রাম করছি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন প্রজন্ম যারা গোলাকার জাতীয় সভাপতি উপস্থিত কংগ্রেস, আজকে আমাদের এই সভায় যে সমস্ত বন্ধুরা সাথীরা উপস্থিত হয়েছেন, পথচলতি মানুষজন এবং এই মাইকের আওয়াজ যাদের পর্যন্ত পৌঁছচ্ছে, সবাইকে প্রথমে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, আমাদের তরফ থেকে লাল সালাম। ইলেকট্রাল বন্ডের টাকায় যে সমস্ত চ্যানেল চলে তারা এগুলো বলে বেড়াচ্ছে যে বামপন্থী বা কংগ্রেসদের ভোট দিয়ে বিশেষ লাভ নেই, ভোট দিলে তৃণমূল অথবা বিজেপিকে ভোট দিতে হবে, কারণ বামপন্থীদের ভোট দিলে আপনি নাকি ভোটটা নষ্ট করবেন। আচ্ছা, ভোট নষ্ট হয় কেমন করে? ভোট নষ্ট হয় যদি ধরুন আমি আপনাকে ভোট দিলাম, ব্যালট পেপারে আপনার নামের পাশে আমি ছাপ মারলাম, আর যখন গণনা হলো তখন তৃণমূলের কোনো ক্ষুধার্ত নেতা ওই ব্যালটটাকে চিন করে দিয়ে ভোট নষ্ট হয়। ভোট নষ্ট কিরকম হয়? ধরো যাক আমি একজনকে ভোট দিলাম, তিনি নির্বাচনের আগে এসে আমার কাছ থেকে হাত জোর করে বলে গেলেন, মা আমাকে ভোট দিন, আমাকে একটু দেখবেন, আমি অমুক করবো তমুক করবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 15 বছর ধরে ওই যে উনি জিতে গেলেন, তারপরে তার টিকিট আপনি আপনার বাড়ির সামনে দেখতে পেলেন না। এমন লোককে যদি আপনি ভোট দেন, আপনি ভোট নষ্ট করেছেন। আপনার ভোট আর কিভাবে নষ্ট হতে পারে? ধরেন আপনার মনে হলো যে তৃণমূলকে টাইট দিতে হবে, যে বলছিল তৃণমূলের লোকগুলো ভোটটা বার বেড়েছে, তৃণমূলের লোকগুলোকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল ভাটপাড়ার মানুষ অর্জুন সিংকে। বিজেপি থেকে উনি তৃণমূলে এসেছিলেন, অনেক মানুষ বিজেপিকে হারাবেন বলে তৃণমূলের অসাম্প্রদায়িক নেতা অর্জুন সিংকে ভোট দিয়েছিলেন। ভোটে জেতার পর দেখা গেল অর্জুন বাবুর যখন টিকিটটা পেলেন না, আবার ওই বিজেপিতেই চলে গেলেন। তাহলে আপনি যদি মনে করেন আপনি তৃণমূলকে ভোট দেবেন এবং আপনার জেতা নেতা, তৃণমূলের জেতা নেতা যদি বিজেপিকে চলে যায়, তাহলে আপনার ভোটটা নষ্ট হবে। অথবা উল্টোটা, আপনি ভোট দিলেন বিজেপিকে, মুকুটমণি অধিকারী বিষ্ণুপুরের এমএলএ হয়েছিলেন, বহু যারা মানুষ তৃণমূলের ওপর রাগ, তৃণমূলের যারা অত্যাচারিত হয়েছেন সেই মানুষ মুকুটমণিকে ভোট করেছিলেন, ভেবেছিলেন এই লোকটা যাবে বিজেপিতে, বিজেপির নেতা হবে আর তৃণমূলের লোকগুলোকে টাইট দেবে। দেখা গেল সেই মুকুটমণি বিজেপি ছেড়ে এসে তৃণমূলের প্রথম দিন জয়েন করলেন এবং বিকালবেলা তিনি এমপি টিকিটটা পেলেন। এই পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে পৌরসভা নির্বাচনে, এই পশ্চিমবঙ্গের শহরে শহরে যে মানুষগুলো আমাদের ভোট দিল, কোভিডের সময় যখন সাধারণ মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, কোভিডের সময় যখন কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার সাধারণ মানুষের কথা ভুলে গেছিল, তখন ওই শূন্য হয়ে যাওয়া পার্টির লাল গেঞ্জি পরা ছেলেগুলো আপনার বাড়িতে অক্সিজেন নিয়ে পৌঁছে গেছিল। আপনি যদি লাল ঝান্ডায় ভোট করে থাকেন তাহলে আপনার ভোটটা নষ্ট হয়নি, কারণ আপনার বিপদে, আপনার যন্ত্রণায়, আপনার সমস্যায় ওই শূন্য হয়ে যাওয়া পার্টির লাল ঝান্ডা পরা ছেলেগুলো, লাল গেঞ্জি পরা ছেলে মেয়েগুলো আপনার বাড়িতে এসেছে। আপনার ভোটটা নষ্ট হয়নি। যদি কোভিডের সময় যে কয়েক হাজার কমিউনিটি ক্যান্টিন আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চালিয়েছি, যখন মানুষ খেতে পাচ্ছিলেন না, 10 টাকা 20 টাকা কোথাও বিনা পয়সায় আমরা মানুষকে খাবার খাইয়েছি। জনতার বাজার তৈরি করেছি আমরা, যে মানুষ বাড়িতে পৌঁছাতে পারছেন না, বাড়ির বাইরে বেরোতে পারছেন না, তার বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। গর্ব করে বলি তো, আমরা গর্ব করে বলি। তাই আপনার যদি মনে হয় আপনার এই ভোটটা খুব कीमती, खूब गुरुत्वपूर्ण, सोच समझ के देना पड़ेगा। तो ऐसे लोगों को दीजिए
দিয়ে দেখুন আমাদের। যে সময় আপনারা দায়িত্ব দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গ সামলানো, যে সময় আপনারা আশীর্বাদ দিয়েছিলেন 60-এর উপর বেশি এমপি নিয়ে, বামপন্থীরা কেন্দ্রের সরকারে ছিল, ইউপিএ ওয়ানের বাইরে থেকে সমর্থন করেছিল যাতে ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি হতে পারে, এই বাম কংগ্রেস আমরাই তো ছিলাম। কি করিনি আমরা? এই যে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ নিয়ে আজকে এত কথা আপনি শোনেন, তারা 100 দিনের কাজ প্রণয়ন করেছেন। আমরা ইউপিএ ওয়ান সরকার, বাম কংগ্রেস একসাথে যে সরকার চালিয়েছে, 100 দিনের কাজ তৈরি করার কারণ কি? গরিব মানুষ, ভূমিহীন মানুষ, গ্রামের মানুষ, যে মানুষ মাথা নিচু করে থাকতেন তার হাতে অর্থ দিতে হবে, শুধুই অর্থ। আমার নিজের অনুভূতি বলি, এক্সপিরিয়েন্স বলি। আমি যখন জেএনইউ ছাত্রী এমএ করছি, আমাদের উত্তরপ্রদেশের একটা গ্রামে ফিল্ড সার্ভে করাতে নিয়ে গেছে, আমি জিওগ্রাফির ছাত্র। সেখানে গিয়ে আমরা ঠাকুরের বাড়ি, জমিদারের বাড়িতে বসেছি। তাকে আমরা জিজ্ঞেস করছি, বলুন আপনার কি সমস্যা, কি অসুবিধা? সে বলছে, আমার সব তো ঠিক আছে, এই যে 100 দিনের কাজ, এই যে মনরেগা তৈরি হয়েছে, এটা খুব সমস্যার ব্যাপার। মনরেগা সমস্যার ব্যাপার, কারণটা কি? উনি বলছেন, আগে আমার গ্রামে যারা গরিব দুর্বল লোক ছিল, দলিত ছিল, তপশিলি ছিল, এসসি এসটি ওবিসি যারা ছিল, যাদের জমি ছিল না, তাদেরকে আমি বেকার খাটাতে পারতাম। আমার জমি আছে কয়েকশো বিঘা জমি, আমি বলতাম যে আয় কাজ করে দিয়ে, তার বদলে হয়তো একটু খাবার দিয়ে দিলাম, কোনোদিনও 50 টাকা 100 টাকা ইচ্ছা হলে দিয়ে দিলাম, কোনোদিনও কিচ্ছু দিলাম না। এখন ওই লোকগুলো আর বেকার খাটে না, কারণ 100 দিনের কাজ পাওয়ার পর ওদের কাজের সঙ্গে সঙ্গে শুধু অর্থ আসেনি, সম্মান এসেছে। ওরা জমিদারদের না বলতে শিখেছে। যে জমিদাররা আগে ওদের মানুষ ভাবতো না, ওদেরকে নরকের কীট ভাবতো, যারা মনে করতো এদের শ্রমকে আমরা যথাযথ যেভাবে খুশি ব্যবহার করতে পারি, কারণ ওরা ওই জাতে জন্মেছে বলে, নিচু জাতে জন্মেছে বলে। 100 দিনের কাজ শুধু গরিব মানুষকে অর্থ দেয়নি, মাথা তুলে বাঁচার অধিকার দিয়েছিল, আমরা করেছিলাম। আর আজকে 100 দিনের কাজে কি অবস্থা? যখন কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, 100 দিনের কাজের অবস্থা কি? পশ্চিমবঙ্গের বুকে 100 দিনের কাজের দুর্নীতিতে আমরা 1 নম্বর হয়েছি। এক সময় ছিল পশ্চিমবঙ্গ যখন বামপন্থীরা সরকারে ছিল, 100 দিনের কাজে আমরা 1 নম্বর ছিলাম। 90 দিন, 98 দিন, 99 দিন পর্যন্ত কাজ হতো। আজ পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের গড় কত? 30 দিন, 40 দিন, কোথাও কোথাও 20-15 দিন পর্যন্ত রয়েছে। পার্থক্য বুঝছেন না আপনি? কোথায় ফারাকটা হয়ে গেল? তারা এই দেশটাকে কিভাবে বাঁচাতে চাইছিল, আর তাদের হাতে আমি আমার দেশটাকে তুলে দিলাম। 100 দিনের কাজের টাকায় যে বিপুল দুর্নীতি হলো, প্রশ্ন করবেন না আপনি? আপনার টাকা তো নরেন্দ্র মোদী যে টাকা, বিজেপি যে টাকা 100 দিনের কাজে দেয়, সে তো আপনার ট্যাক্সের টাকা। আপনি 5 টাকা দিয়ে যখন ওই পার্লেজি বিস্কুট কেনেন, আপনি ট্যাক্স দেন। যে চাকরিজীবী মানুষ ভালো মন্দ টাকা পান, তিনি ট্যাক্স দেন। যে গরিব মানুষ কৃষিকাজের কোনো জিনিস পারচেজ করেন, কেনেন, সেই মানুষটা ট্যাক্স দেন। আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বামপন্থী কংগ্রেস একসাথে ভেবেছিল 100 দিনের কাজ করবো আমরা। আর বিজেপি তৃণমূল কি করেছে? 100 দিনের কাজ করছে একজন, টাকা ঢুকছে তৃণমূল নেতার ব্যাংক অ্যাকাউন্টে। দেখেছেন আপনারা টিভিতে? কেস হলো, বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তৃণমূলের নেতারা, পঞ্চায়েত সদস্যরা বাড়ি চলে গেছে, বলেছে 500 টাকা রেখে বাকি 9,500 টাকা আমাকে তুলে দিয়ে দিবি, নাহলে তোর বাড়িতে পুলিশ ঢুকিয়ে দেবো। ভাবুন কি ধরনের স্ক্যাম, কি ধরনের দুর্নীতি। পঞ্চায়েত সদস্যরা ইচ্ছা করে এমন লোকের নাম দিচ্ছেন যারা 100 দিনের কাজ করেননি, এমন লোকের ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন যারা 100 দিনের কাজ করেননি। তাদেরকে 500 টাকা উপর দিয়ে এক একটা মানুষের কাছ থেকে 9,500 টাকা করে তুলছেন, তোলা তুলছেন। কোথা থেকে আসছে এই টাকা? আমার আপনার পকেট থেকে, আমার আপনার ট্যাক্সের টাকা নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জিরা মৎসব করছে। প্রশ্ন করবেন না আপনি? প্রশ্ন করবেন না আপনি? 15 বছর ধরে যারা আমার এইখানে সংসদ রইলেন, কল্যাণ ব্যানার্জি, हर बार चुनाव में पहले वो हाथ जोड़ के आते हैं और कहते हैं कि अगर हमें वोट मिल जाए तो हम ये कर देंगे, वो कर देंगे। मैं आप लोगों से पूछना चाहता हूँ, जीतने के बाद कल्याण बनर्जी को आप अपने मोहल्ले में कितने बार देंगे? জেতার পর কল্যাণ ব্যানার্জি আপনার পাড়ায়, আপনার এলাকায় কতবার হাত জোর করে এসেছে? আমি ওকে বলেছিলাম মিস্টার ইন্ডিয়া, তাতে আমার খুব খারাপ লেগেছে। আমি বললাম যেমন অনিল কাপুর হাতে ঘড়ি পড়লে গায়ে পড়ে যেত, কল্যাণ ব্যানার্জিও ভোটে জেতার পর গায়ে পড়েছে। ওরা রাগ হলো, রাগাটা স্বাভাবিক। এর উত্তরে উনি কি বললেন? এটার উত্তরে উনি বলতে পারতেন দীপশিতা একটা ডাহা মিথ্যে বাড়ি নেই, সে মিথ্যে কথা বলছে। এই তো আমি 15 বছরের এমপি, আমি 15 বছরে 15টা কাজ করেছি, প্রতি বছর অ্যাটলিস্ট একটা করে কাজ। বলতে পারতেন না? কি বললেন উনি? উনি বললেন দীপশিতা মিস ইউনিভার্স, তাকে নাকি দেশেই দেখতে পাওয়া যায়। আমার বাবা, ঠাকুরদা, মা, বাবা পুরো আমার পরিবারে চলে গেছে, পুরো ঠাকুরদাকে পর্যন্ত ছাড়লেন।
মানুষের ব্যক্তি আক্রমণ করার দরকার হয় যখন রাজনীতি থাকে না, যখন আমার কাছে রাজনীতির উত্তর থাকে না, তখন মানুষের ব্যক্তিগত আক্রমণ করতে হয়। উনি তাই করবেন। আমরা তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কল্যাণ বাবুকে, তৃণমূলের নেতাদের ওপেন চ্যালেঞ্জ। এত বড় বড় ছবিটা নিয়েছিলেন না কল্যাণ বাবু, ইয়া বড় ছবি, হাতে হাত জোর করা, ওই হাত জোর করা ছবির পাশে 15 বছরের 15টা কাজ একটু লাগিয়ে দেবেন। সেখানে আবার এটা বলবেন না যে পাশের বাড়ির ড্রেনের উপর একটা ওই ল্যাম্প লাগিয়েছে। এইটা আবার বললেন না যে রাস্তা হচ্ছিল, রাস্তার পাশে একটু ফুলের টব লাগিয়েছে। 15 বছরে প্রতি বছর আপনি 9 কোটি টাকা পান। 9 কোটি টাকা দিয়ে ফুলের টব যে লাগানো যায় না, আমিও জানি, আপনিও জানেন। তাই খোলা চ্যালেঞ্জ হল তৃণমূলকে, বড় বড় তৃণমূলের ওই ব্যানারের পাশে 15 বছরের 15টা কাজ ঘুরিয়ে দেবে। আপনাকে পক্ষ নিতে হবে, তাদের সঙ্গে থাকতে। তৃণমূল বিজেপি এই দুই বাংলার, তৃণমূল বিজেপি এই দুজন আমার দেশের শত্রু। কেন বলছি? দায়িত্ব নিয়ে বলছি। কেন্দ্রে যারা রয়েছে বিজেপি, যারা আপনার কাছে এসে ধর্মের নামে ভোট চায়, যারা बोलते हैं कि हिंदू खतरे में है इसलिए बीजेपी को वोट करना है, भाजपा को वोट करना है, मोदी जी को वोट करना है। अरे भाई, किसके खतरे में है हिंदू? इस देश के अंदर पिछले 9.5 साल में 1,44,000 लोग किसान खुदकुशी करने में मजबूर हो गए। 1,44,000 কৃষক আত্মহত্যা করেছেন বিগত 9.5 বছর। যদি আমি নরেন্দ্র মোদীর কথা মেনে নিই যে এই দেশটা হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ, তাহলে 1,44,000-এর মধ্যে 70% হিন্দু ছিলেন। 80,000 মানুষ হিন্দু ছিলেন। শুনেছেন কখনো বিজেপির যে নেতারা, कार्यकर्ताরা আপনার बाड़ीते আসেন, हाथ जोड़ করে বলে मोदी जी को जिताना है, हिंदुओं को बचाना है? और उन हिंदुओं का क्या? वो किसान हिंदू, वो गरीब हिंदू जो कृषि ऋण के कारण खुदकुशी करने में मजबूर हो गया, उन हिंदुओं का क्या? ওই 70,000 হিন্দু কৃষকের লাশ নিয়ে নরেন্দ্র মোদী কথা বলেন না কেন? সেই হিন্দুদের বাঁচানোর দায়িত্ব নরেন্দ্র মোদীর ছিল না? যে হিন্দু রাষ্ট্রের কথা ওনারা বলেন, সেই হিন্দু রাষ্ট্রের কৃষকদের বাঁচানোর দায়িত্ব নরেন্দ্র মোদীর ছিল না? প্রশ্ন করবেন না আপনি? প্রশ্ন করবেন না আপনি? নরেন্দ্র মোদী সরকারে আসার পর আমার সীমান্তে যে সেনারা দাঁড়িয়ে থাকেন, তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে। সীমান্তে এবং সীমান্তের ভিতরে সবচেয়ে বেশি জওয়ান খুন হয়েছে, শহীদ হয়েছে নরেন্দ্র মোদীর সময়। তাদের মধ্যে হিন্দু ছিল না। 56 इंच का छाती नरेंद्र मोदी कहते हैं। वो कहते थे कि अगर हमें वोट करेंगे, हमारा 56 इंच का छाती है, हमारे देश का जो जवान है, जो सैनिक है, उनको हम बचाएंगे। कहां से बचाएगा? हमने देखा उनकी लाशों के ऊपर खड़े होकर आपने अपना सिंहासन बनाया, आपने अपना सरकार বানিয়েছেন ওই শহীদ হয়ে যাওয়া ছেলে মেয়েদের লাশের উপর দাঁড়িয়ে। কোন বাড়ি থেকে আসে শহীদের ছেলেরা? অমিত শাহ বাড়ি থেকে আসে, নরেন্দ্র মোদী বাড়ি থেকে আসে। কোন বিজেপি নেতার ছেলে মেয়েরা যায় নাকি জওয়ান হতে? সিআরপিএফ বিএসএফ এ ভর্তি হয় নাকি? ওই খাকি ভর্তি করে, জলপাই ভর্তি করে যে ছেলেগুলো সীমান্তে অথবা এই দেশের ভিতরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, সিয়াচেনে যে ছেলেগুলো দাঁড়িয়ে থাকে, তারা তো আমার আপনার পরিবারের সন্তান, কৃষক শ্রমিক পরিবারের সন্তান। ভিডিও দেখেছেন আপনি? দুধ নেই, শীতের মধ্যে রয়েছে, খাবার পাচ্ছে না। যা ডাল দিচ্ছে সেই ডালে স্নান করা যাবে, ডালের মধ্যে ডাল নেই, খালি জল আছে। আপনি যদি সেই বিষয়ে কথা বলেন, আপনাকে জওয়ান থেকে, চাকরি থেকে তাড়িয়ে দেবে। হয়েছে না? তাহলে কোন হিন্দুর জন্য আপনি নরেন্দ্র মোদীকে ভোট করবেন? আপনি যদি আম্বানি হন, আদানি হন, তাহলে নরেন্দ্র মোদী আপনার গাড়ির ছেলের বিয়েতে এসে বাসন্তী বেঁধে দেবে, কোথাও কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি সাধারণ মানুষ হন, আমার মতো, আপনার মতো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যার কোটি কোটি টাকার ব্যবসা নেই, যে কোটি কোটি টাকার পাহাড়ের ওপর শুয়ে থাকে না, তাহলে নরেন্দ্র মোদীরা আপনার জন্য হিন্দু রাষ্ট্রও বানাবে না, ভারতও বানাবে না, আপনার জন্য শ্মশান বানাবে না। সবকিছু আপনি তাদের সঙ্গে থাকবেন, কখনই না। এই দেশের মধ্যে নরেন্দ্র মোদী যারা থেকে ক্ষমতায় এসছে, একটা বিশ্ব ক্ষুধা সূচক হয়, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স, যাতে মাপা হয় এক একটা দেশে সারা বিশ্বের মধ্যে কত ক্ষুধার্ত শিশু রয়েছে। গত বছর আমরা 107 নম্বর ছিলাম 121টা দেশের মধ্যে। এবার আমরা নেমে 111 নম্বর হয়েছি 125টা দেশের মধ্যে। আমাদের পরে যে দেশগুলো রয়েছে সেগুলো তো সাব-সাহারান কান্ট্রি, ওই আফ্রিকার ছোট ছোট দুর্ভিক্ষ দেশগুলো। মিলে দেখুন আপনি কাদের হাতে দায়িত্ব দিয়েছেন, কাদের হাতে ক্ষমতা দিয়েছেন।
পারবে কি করে? যে ফার্মা কোম্পানিগুলো ওষুধ বানায় তারা ইলেকটোরাল বন্ডের নামে বিজেপিকে কয়েকশো কোটি টাকা দিয়েছে। আপনাদের মনে থাকবে কোভিডের সময় ভ্যাকসিন হয়েছিল, ভ্যাকসিন একটা নির্দিষ্ট সিরাম ইনস্টিটিউট বলে একটা কোম্পানিকে ভ্যাকসিন বানানোর মনোপলি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ওই কোম্পানি ছাড়া আর কেউ ভ্যাকসিন নিতে পারবে না, বানাতে পারবে না। ওই কোম্পানির ভ্যাকসিন আমরা সবাই নিয়েছি, বাধ্য করা হয়েছে। ওই সিরাম ইনস্টিটিউট কত কোটি টাকা ইলেকটোরাল বন্ডে বিজেপিকে দিয়েছে? প্রশ্ন করবেন না আপনি? কেন দরকার করবে? একটা ওষুধের কোম্পানি ওষুধ বানাবে, সে বিজেপিকে টাকা দেবে কেন? তার মানে কি কোথাও না কোথাও কম দামি ওষুধ, খারাপ ওষুধ, যে ওষুধ আমার আপনার জন্য ক্ষতিকর, সেই ওষুধ আমার শরীরে ওরা পৌঁছে দিয়েছে নরেন্দ্র মোদীকে, বিজেপিকে ইলেকটোরাল বন্ডের নামে কোটি কোটি টাকা দিয়ে। হতে পারে আপনি হিন্দু মানুষ, আপনি যদি ওষুধের দোকানে গিয়ে বলেন कि मैं तो बीजेपी का समर्थक हूँ, जय श्री राम, हमें जरा कम पैसे में दवाई दे दीजिए, देखा तो देवें ना, देवें ना। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, নরেন্দ্র মোদীরা ইলেকটোরাল বন্ডের নামে যে গন্ডগোল করেছেন, যে দুর্নীতি করেছেন, যে কোটি কোটি টাকা লোপাট করেছেন, তাতে আমার আপনার সাধারণ মানুষের জীবনদায়ী ওষুধের দাম 10 গুণ বেড়েছে। আবার এদের ভোট দেবে, আবার এদের ভরসা করবে। এই পশ্চিমবঙ্গের বুকে, এই ভারতের বুকে বেকারত্ব বেড়েছে। আর এবার সমীক্ষা বলছে এই দেশে যা বেকার তার 83% আমার প্রজন্মের ছেলেমেয়েরা 20 থেকে 40 বছরের একটা বাচ্চা মেয়ে, একটা বাচ্চা ছেলে তো আপনার বাড়িতেও আছে। যে মানুষ কমলে ভোট দেন, বিজেপিকে ভোট দেন, আমার প্রশ্ন আপনার কাছে, যে সরকার আপনার বাড়ির ছেলে মেয়েটার চাকরিগুলোকে বিক্রি করে দিল, তাকে আরেকবার সুযোগ দেবে? স্থায়ী চাকরি, ব্যাংক, বীমা বন্ধ করে দিচ্ছে। স্থায়ী পার্মানেন্ট চাকরির পরিবর্তে চুক্তিভিত্তিক চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি। আপনার বাড়ির ছেলে মেয়ে যাকে খুব আদরে আপনি বড় করেছেন, নিজে ওভারটাইম করেছেন, যাকে ছেলেটা মেয়েটা ভালো কোচিংয়ে যেতে পারে, ভালো স্কুল কলেজে যেতে পারে, সেই ছেলেটা মেয়েটা পড়াশোনা করার পর যখন চাকরি পাবে না, ওই মুখের দিকে তাকাতে পারবেন তো? বলতে পারবেন তো এই আজকে তোমার যে অবস্থা, এই আজকে আমার দেশের যে অবস্থা, তাতে আমারও যোগদান আছে, আমিও বিজেপিকে ভোট করেছিলাম? যদি না পারেন তাহলে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে থাকুন। 2024-এর নির্বাচন কেন্দ্রে বিজেপিকে হারানোর নির্বাচন। ওরা ধর্মের নামে আমাদের ধর্ম চাইছে, ওরা বলবে মন্দির বহি বানাই, যেখানে আমরা কথা বলছি, যেখানে মিটিং হচ্ছে, আমার ডান পাশে তো মন্দির রয়েছে, সিদ্ধেশ্বরী মন্দির, এত বছরের পুরনো। এই মন্দির তৈরি করার জন্য কোনো বিজেপির দরকার হয়েছিল? তৃণমূলের দরকার হয়েছে, সিপিএম এর দরকার হয়েছে, কংগ্রেসের দরকার হয়েছে, কোনো রাজনৈতিক দলের দরকার হয়েছে? আপনার এলাকায় এত বছর ধরে দুর্গা পুজো হয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্গা পুজো হয়। দুর্গা পুজো করার জন্য এই 34 বছরে বা তার আগে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, শাসনে ছিল, কোন পলিটিক্যাল পার্টির দরকার হয়েছে? বিজেপির দরকার হয়েছে, তৃণমূলের দরকার হয়েছে, সিপিএম কংগ্রেসের দরকার হয়েছে? হয় পুজো, আচ্ছা মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা, মানুষের আস্থা রাখা, যেখানে সার্বজনীন দুর্গা পুজো করার কথা পাড়ার লোক মিলে জায়গা করেছে। ওই মহালয়া থেকে একদম দশমী পর্যন্ত গোটা পাড়া একসাথে খেয়েছে, মায়েরা বোনেরা একসাথে কাজ করেছেন, রান্না করেছেন, অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছেন, দশমীর দিন ওই বিজয়া পরে সিঁদুর ফেলেছে। এই তো আমাদের সংস্কৃতি, এই তো আমাদের কালচার। এর জন্য তো কোনো রাজনৈতিক দলের দরকার হয়নি। আজকে হঠাৎ করে রাজনৈতিক দলের দরকার হচ্ছে কেন? আপনার ধর্মের জন্য রাজনীতি লাগে নাকি যে লোকগুলো আপনার ধর্ম বিক্রি করে নিজের সিংহাসনটা শক্তপোক্ত করে, তাদের রাজনীতির জন্য ধর্ম লাগে? অনেকে প্রশ্ন করেছেন আমাদের কাছে যে কালকে রামনবমী মিছিল হলো, বিজেপি তৃণমূল সবাই রামনবমী মিছিল করলো, আপনারা বামপন্থী লোকেরা আপনারা মিছিল করলেন না কেন? আমি বললাম তো ঈদুল ফিতরের দিনও ঈদুল ফিতর মিছিল করিনি। আমি তো ঈদুল ফিতরের দিন রেড রোডে গিয়ে মাথায় সাদা কাপড় দিয়ে বলিনি যে আমার মুসলমান ভাইয়েরা এবার কিন্তু তৃণমূলকেই ভোট দিতে হবে। আমি তো সারাদিন ডান্ডে পিন্ডে গিলে ওই সন্ধ্যেবেলা ইফতারের সময় মাথায় সাদা কাপড় দিয়ে মমতা ব্যানার্জির মতো বলিনি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি বলে ও জানার উল্টো দিকের লোকরাও জানে না। আমরা তো নাটক করিনি। আমাদের মনে হয়েছে ধর্মের জায়গা ধর্মের মতো, মানুষ মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, রামনবমী করবেন, দুর্গা দশমী করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেই ধর্মীয় জায়গাগুলো, পরিসরগুলো রাজনীতির জন্য ব্যবহার হবে কেন? ধর্মীয় স্থান থেকে আমি বলবো কেন কাউকে গীতায় হাত রেখে বলো তুমি অমুককেই ভোট করবে? ধর্মীয় স্থান থেকে আমি বলবো কেন কোরআনে হাত রেখে বলো তুমি অমুক পার্টিকেই ভোট করবে? আমরা যারা লাল ঝান্ডা করি আমরা বলছি, আমরা যারা এখন একসঙ্গে লড়ছি, বাম কংগ্রেস একসাথে, আমরা স্পষ্ট ভাষায় বলছি আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আপনি যদি চান চোর, দাঙ্গাবাজ, ঘুষখোররা জেলের মধ্যে যান, তাহলে লাল ঝান্ডাকেই ভোট করুন। নিজের বুকে হাত রেখে নিজের বাড়ির ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য লাল ঝান্ডাকে ভোট করুন। আমরা আপনার লড়াই, আপনার সঙ্গে, আপনার পাশে থাকবো। আমরা কষ্ট করে বলছি এই যে সাম্প্রদায়িকতার মাহল তৈরি হয়েছে, এই সময়টাকে, এই অবস্থাটাকে বদলাতে হবে। আমার
করেছিলেন। 1999 সালে বাবরি মসজিদ ভেঙেছে, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে। 2002 সালে গুজরাটে ট্রেনের পর ট্রেন চালিয়ে দিয়েছে, হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্তে হোলি খেলেছে। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান কারোর গায়ে আঁচ লাগেনি। কেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল ভূপেন্দ্র ভট্টাচার্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে। মনে আছে আপনাদের তেলানি পাড়ায় যখন দাঙ্গা হলো, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, ভোট করার দিনে পৌঁছে গেছিলেন এবং বলেছিলেন শুট আপ সাইড, যে দাঙ্গা করতে আসবে তার মাথায় গুলি মারবে। জ্যোতিবাবু और लालू प्रसाद यादव আমাদের শিখিয়ে গেছে कि अगर हुकूमत नहीं चाहता तो दंगा नहीं होता, अगर सरकार नहीं चाहता तो दंगा नहीं होता। पश्चिम बंगाल के अंदर 11 साल के बाद दंगा हुआ है क्योंकि हुकूमत चाहता, सरकार चाहती, केंद्रीय सरकारও চাইছে, রাজ্য সরকারও চাইছে। যার কারণে লাখ যখন দাঙ্গা হয় মানুষের ঘর জ্বলে, যখন দাঙ্গা হয় মানুষ খুন হয়, তখন মুসলিম পাড়ায় গিয়ে বলা যায় রেখেছো তো বিজেপি আসলে তোমাদের জানিয়ে মেরে দেবে, তাই আসো তৃণমূলকে ভোট করো। তখন হিন্দু পাড়ায় গিয়ে বলা যায় যে রেখেছো তো যদি তৃণমূল থাকে তাহলে হিন্দুরা খতরে থাকবে, আসো হিন্দুরা বিজেপিকে ভোট করো। আমরা বলছি আমরা যতদিন ধরে সরকারে ছিলাম, দায়িত্বে ছিলাম, বামপন্থী অথবা কংগ্রেস যাই হোক না কেন, কোনোদিনও আমাদের আপনার কাছে গিয়ে হাত জোর করে বলতে হয়নি আপনি অমুক ধর্মের হলে আমাকে ভোট করবেন। আমরা বলছি আপনাকে, আপনি হিন্দু হন, মুসলমান হন, মন্দিরে যান, মসজিদে যান, আপনি যদি মাথা উঁচু করে সুখে শান্তিতে থাকতে চান তাহলে লাল ঝান্ডায় ভোট করুন। এই লাল ঝান্ডা আপনার মায়ের আঁচলের মতো, আপনাকে বিপদ থেকে বাঁচাবে, আপনাকে বৃষ্টি থেকে বাঁচাবে, আপনাকে রোদ ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচাবে। আমি আমার কথা দীর্ঘায়িত করবো, যে কথাগুলো বলে শেষ করা। আমরা বলছি এবারে আপনাদের কাছে একটা সুযোগ আছে। আমরা যারা গণতন্ত্রে থাকি সাধারণ মানুষ, আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হলো আমার একটা ভোট। এই একটা ভোটের জন্য রাজা, মন্ত্রী, নেতা সবাই এসে আপনার কাছে হাত জোর করে। আপনাকে মনে করাতে হবে তাদের অপরাধ। যারা মনে করছেন নির্বাচনের আগে এসে হাত জোর করবেন, নানা গোল গোল কথা বলবেন আর তারপরে গায়ে ধরে যাবেন, তাদের তো মনে করাতে হবে যে শ্রীরামপুর এলাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। 15 বছর জিতেছেন বলি সারা জীবন জিতে যাবেন তা নয়। যেদিন মানুষ চাইবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই এমপি সিট থেকে নামিয়ে দিতে পারে, এটা যেন মানুষ ভুলে না যায়। মানুষ এমপি হন, এমএলএ হন, মন্ত্রী হন মানুষের জন্য কাজ করার জন্য, লোকের পকেট কেটে নিজের 4তলা 8তলা 5তলা বাড়ি তৈরি করার জন্য না। মনে করিয়ে দিতে হবে যে মানুষ মনে করছেন তৃণমূলকে সরাতে বা বিজেপিকে ভোট দিয়ে দেখি না। আমরা বলছি ওই একটা কথা আছে না, প্রক্সি, মানে আমাদের যখন স্কুলের নাম ডাকতো, ধরুন আমার বন্ধু নেই, সে আমাকে বলতো যে একটুখানি আমার প্রক্সি দিয়ে, আমার বন্ধু নাম থাকলে আমি হাঁটতে করে হাতটা একটু গলা চেঞ্জ করি, বলে তার প্রক্সি দিয়ে দিতাম, আমার বন্ধুর নামটা দেখে যেত। এখানেও বিজেপির যিনি দাঁড়িয়েছেন তিনি প্রক্সি ক্যান্ডিডেট, তিনি আসলে কল্যাণবাবুকে হারাতে দাঁড়াননি, কল্যাণবাবুকে জেতানোর জন্য দাঁড়িয়েছেন। কল্যাণবাবুকে যদি কেউ হারাতে পারে তাহলে আমরা বামপন্থী, কল্যাণবাবুকে যদি কেউ টাটা বাই বাই গুড বাই করাতে পারে তাহলে আমরা বামপন্থী। প্রথম দিন থেকে আমরা ওনার রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, প্রথম দিন থেকে আমরা ওনার হিসাব চেয়েছি, প্রথম দিন থেকে এই অঞ্চলের মানুষের জন্য। ওই ভোট বাকি হয়ে কেউ এখানে নেই, ভোটের সময় এসেছিল, ভোট মিটে গেছে, বাড়ি চলে গেছে, এমন লোককে দিয়ে হবে না। অনেক সম্পর্ক আছে, আগের সম্পর্ক আছে, প্রফেশনাল সম্পর্ক আছে, এমন লোককে দিয়ে হবে না। আমাকে তো সাধারণ মানুষ বলেছেন কল্যাণবাবুর বিরুদ্ধে মামলা লড়তে গেছিলেন ওই ওনার এখন যিনি বিজেপির প্রার্থী তার কাছে। সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়া তো দূরে থাক, ওই মামলাটা পর্যন্ত তিনি ঠিক করে লড়েননি। ফলে যাদের মধ্যে এই যোগ সাজক, যাদের মধ্যে এই গঠবন্ধন, তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। ইন্ডিয়াকে বাঁচাতে হলে ইন্ডিয়াকে ভোট করতে হবে, ইন্ডিয়াকে বাঁচাতে হলে বামপন্থীদের ভোট করতে হবে, কংগ্রেস সমর্থিত মানুষজনকে ভোট করতে হবে, কারণ আমরাই পারি এই দেশকে বাঁচাতে। আপনাদের পক্ষ নিতে হবে, আপনারা কি চান? আপনারা 100 দিনের দুর্নীতি চান নাকি 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজ চান? আপনি 100 দিনের কাজের লোকের পকেট মারা চান নাকি প্রতিদিনের রোজ 600 টাকা হল সেটা চান? আপনি কি চান? এই বন্ধ জুটমিলগুলো খোলা চান নাকি বন্ধ জুটমিলের জমিতে কোটি কোটি টাকার ফ্ল্যাট বাড়ি তৈরি হোক সেটা চান? আপনাকে পক্ষ নিতে হবে, আপনাকে পক্ষ নিতে হবে। আপনার ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য কেমন ভারত, কেমন বাংলা আপনি চান? আমার সবার কাছে অনুরোধ রইবে, আপনি বিজেপি করুন, তৃণমূল করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন অথবা কোনো পলিটিক্যাল পার্টি না করুন, আপনার বাড়ির ছেলে মেয়ের মুখের দিকে আপনি ভোট দিতে যাবেন। ভেবে দেখবেন যারা আমার আপনার ওই টাকাগুলো চুরি করে, আমার আপনার চাকরিগুলো চুরি করে সাংবাদিক হাতের তলায় 50 কোটি টাকা লুকিয়ে রাখলো, তাদের ভোট দেওয়া যায়। আপনি ভেবে দেখবেন
ঘুষ দিয়ে যে লোকগুলো চাকরি পেল আর তাদের হয়ে কোর্টে সওয়াল করলেন যিনি আমার এখানকার মাননীয় এমপি, তাকে আমার পরিবারের ছেলে মেয়ের জন্য ভবিষ্যতের জন্য ভরসা করা যায় কিনা। আপনি ভেবে দেখবেন যারা যাকে যাতে ধর্মতে দাঙ্গা লাগাতে চায়, যারা আমার আপনার ছেলে মেয়েগুলোকে দাঙ্গা রাজ বানাতে চায়, দেখবেন যখন কোথাও দাঙ্গা হয় দেখবেন না তৃণমূল নেতার ছেলে, বিজেপির নেতার ছেলে, তারা কেউ এসে দাঙ্গা করছে, তারা কেউ এসে ইট মারছে। অমিত শাহের ছেলে জয় শাহ, যে জীবনে কোনদিনও ব্যাগটা ঠিক করে ধরেনি, সে বিসিসিআই এর প্রেসিডেন্ট হবে। আর নিজে মারা বিজেপি কর্মী সমর্থকের ছেলে, সে হাতে ওই তলোয়ার নিয়ে, সে হাতে লাঠি নিয়ে লোকের বাড়ি ধরতে যাবে। কখনই কেমন ভবিষ্যৎ চান আপনি আপনার বাড়ির ছেলে মেয়েদের জন্য? আমি এটুকু বলতে পারি, আমি এই প্রজন্মের একজন হিসাবে আমি একটা প্রজন্মকে চোখের সামনে নষ্ট হতে দেখছি। এই পঞ্চায়েত নির্বাচনের সময় আমার এলাকায় এমন অনেকগুলো ছেলে ছিল যারা তৃণমূলের হয়ে কাজ করছিল। নির্বাচনের পরবর্তীকালে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, তাদের মধ্যে প্রায় 6টা ছেলেকে ওরা 6 মাস ধরে জেলের মধ্যে আটকে রেখেছে। ওই 6টা ছেলে 3 জনকে আমি ব্যক্তিগতভাবে ছিল, বিকালবেলা একসাথে মাঠে খেলতাম। তারা কেউ জিনিয়াস ছিল না, আইজাক নিউটন ছিল না, আইনস্টাইন ছিল না, কিন্তু ভালো ছেলে ছিল, পরোপকারী ছিল। দুপুরে বললে আপনি তাকে ডাকতে পারতেন, পাশে পেতে পারতেন। আমি তখন তাদের গুন্ডামি করতে দেখি। 11 সালের পর যখন একটু একটু করে আমরা বড় হচ্ছি, পড়াশোনা শেষ হয়েছে, কলেজ শেষ হয়েছে, এরপর কি চাকরি বাকরি উঠে গেছে, এসএসসি হয় না, টেট হয় না, পিএসসি হয় না, ছেলে করবে কি? বাবা মা মুখের দিকে তাকাতে পারছে না। বাবা রিটায়ারমেন্ট হবে 2 বছর পর, বাড়িতে ছোট বোন রয়েছে, তাকে পড়াতে হবে, ছেলে করবে কি? তৃণমূলের নেতারা বলেছে আয় আমাদের সঙ্গে সিন্ডিকেট কর। সিন্ডিকেট কর মানে কি? সোজা কর, হাতে লাঠি নিয়ে বন্দুক নিয়ে ভোট টুট করতে চায়। যে ছেলেগুলো আমার বয়সী ছেলে, আমার মতো ছেলে, আমার সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়তো, যারা হয়তো আজকে এসএসসি টেট যদি ঠিকঠাক হতো, একটা ভালো সরকারি চাকরি করে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারত, তারা আজকে জেলের মধ্যে পড়ছে। চান কি এমন ভবিষ্যৎ? চান আপনি এমন ভবিষ্যৎ? আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের হাতে টাকা নেই, চাকরি নেই, বাধ্য হয়ে তাদের হাতে যদি কেউ 500 টাকা বুঝে দেয় আর বলে যা আজকে ওই মিছিল থেকে ওই বাড়িতে ঢিল মার, সে ঢিল মারার জন্য তৈরি হয়ে যাবে। কখনো সে গোরক্ষক সমিতি হবে, কখনো সে লাভ জিহাদের বিরুদ্ধে লড়বে, প্রতিনিয়ত ক্রিমিনাল তৈরি হবে। আপনি যদি তা না চান তাহলে আমাদেরকে বলুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাকে বাধা করতে পারি, কথা দিতে পারি। যে ছেলে মেয়েগুলোর হাতে ওরা বন্দুক তুলে দিল, যে ছেলে মেয়েগুলোর হাতে ওরা তলোয়ার লাঠি তুলে দিল, আপনারা যদি আমাদের আশীর্বাদ করেন, আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, সেই ছেলে মেয়েগুলোর হাতে আমরা সরকারি সাদা চা খাম তুলে দেবো, চাকরির খাম তুলে দেবো। আপনাকে পক্ষ নিতে হবে, আপনি তাদের সঙ্গে থাকবেন। আমি কথা দীর্ঘায়িত করবো না, শুধু একটা ছোট্ট গল্প বলে শেষ করা। মুজাফরনগরে তখন দাঙ্গা হয়েছে। দাঙ্গা পরবর্তীকালে আমাদের সিপিআইএম একটি প্রতিনিধি দল দেখা করতে গেছে। তার মধ্যে ছিলেন আমার পার্টির এখনকার জেনারেল সেক্রেটারি, তখন ছাত্র নেতা সীতারাম ইয়েচুরি। একটি বাড়ির সামনে বসেছেন, বাড়িটা পুরো জ্বলে গেছে, পুড়ে গেছে, বাড়ির লোকজনের রাতাপাতা নেই, বাড়ির সামনে একজন বয়স্ক মানুষ বসে রয়েছে। সীতারাম ইয়েচুরি তাকে গিয়ে বলেছেন যে চাচা আপনার রান্না সেফ নেই, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে একটা নিরাপদ জায়গায়, ভালো জায়গায় নিয়ে যাব। চাচা উত্তর দিয়েছেন দেখো বেটা, মেরা তো জন্ম এই হুয়া, মেরা দাদা পরদাদা সব এই দফন হুয়া, এটা আমার ঘর, আমি আমার ঘর ছেড়ে কোথাও যাব না। তবে দাদা তুমি যদি আমায় নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি সেখানে কোনো দাঙ্গা হয় না, সেখানে কোনো হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলে না, শান্তির বাংলা, জ্যোতিবাবুর বাংলা। আমরা আজকে যারা এখানে দাঁড়িয়ে আছি ওই বাংলার জন্য লড়াই করছি, যে বাংলায় আপনার একমাত্র পরিচয় হবে আপনি মানুষ, যে বাংলায় আপনার একমাত্র পরিচয় হবে আপনি শ্রমিক, যে বাংলায় আপনার একমাত্র পরিচয় হবে আপনি এই দেশের নাগরিক। আপনাকে ধর্মের নামে, জাতের নামে আমরা ভাঙতে দেব না। আপনার ঘামের দাম, আপনার রক্তের দাম, যে ঘামের দামের জন্য, যে শ্রমের দামের জন্য লাল ঝান্ডা লড়াই করে, আসুন আগামী দিনে সেই লাল ঝান্ডার সরকার তৈরি করি, আমার আপনার ভবিষ্যৎকে বাঁচাই। এটুকু বলে আমি আমার কথা শেষ করবো। শুক্রিয়া।